হাই ভিউয়ার্স, আমার পাঠশালা.com থেকে আমি হৃদয়। আজকের টপিক আমাদের মজুত পণ্যের হিসাব পদ্ধতি। তো আমরা 3 ধরনের মজুত পণ্যের হিসাব পদ্ধতি শিখব। নাম্বার 1, ফিফো পদ্ধতি। ফিফো পদ্ধতি মানে কি? ফিফোর পূর্ণরূপ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যেই মালটা আগে আসবে সেই মালটা আগে বিক্রি করতে হবে। নেক্সট, লিফো। লিফোর পূর্ণরূপ কি? লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ শেষে যে মালটা আসবে সেই মালটা আগে বিক্রি করতে হবে। অ্যান্ড লাস্ট, বারযুক্ত গড় পদ্ধতি। এটাকে আসলে গড় করে আমাদেরকে পণ্য বিক্রি করতে হয়, অর্থাৎ গুদামে যে মালগুলো থাকে সেগুলোর গড় অনুপাতে মালগুলো কি করতে হয়? বিক্রয় করতে হয়। তো মূলত আপনি একজন ব্যবসায়ীর কথা চিন্তা করেন, যে একজন ব্যবসায়ী যখন একটা পণ্য নিয়ে ব্যবসা শুরু করে তিনি কি করেন? ধরেন প্রথমে সে 10,000 টাকার প্রোডাক্ট কিনলো, তাহলে তার কাছে কত টাকার প্রোডাক্ট আছে? 10,000 টাকার প্রোডাক্ট স্টক আছে। আচ্ছা, সে এখান থেকে 5,000 টাকার প্রোডাক্ট সেল করে ফেললো। সে 10,000 টাকার প্রোডাক্ট পারচেস করেছে, অর্থাৎ 10,000 টাকার প্রোডাক্ট সে কিনে নিয়ে আসছে। এই 10,000 টাকার প্রোডাক্ট থেকে সে 5,000 টাকার প্রোডাক্ট সেল করেছে। কত টাকার প্রোডাক্ট সেল করেছে? 5,000 টাকার প্রোডাক্ট সেল করেছে। তো দেখা যাচ্ছে যে তার আর হাতে মজুত রয়ে গেছে 5,000 টাকার প্রোডাক্ট। তাহলে এই একটা এক্সাম্পল দেখে বোঝা যায় যে আসলে মজুত পণ্যর হিসাবটা আসলে কিভাবে রাখা হয়। তো এখানে দেখা যায় বিভিন্ন সময় প্রোডাক্ট কিনতে হবে। তো এই কারণে ফিফো পদ্ধতি কি করে? যে পণ্যটা আগে আসে, আগের মাল কি করে? আগে বিক্রি করে। আর লিফো কি করে? শেষে যে মালটা আসে সেই মালটা আগে বিক্রি করে। আর বারযুক্ত গড় পদ্ধতি এটা কি করে? গড় করে বিক্রি করে। তাহলে আমরা এই লিফো, ফিফো এবং বারযুক্ত গড় পদ্ধতি হিসাব রাখার জন্য যে শখটি করতে হয় সেই শখটি সম্পর্কে ধারণা নেব। তো এইটা করানো হয়েছে এই একটা কারণে, ওই ছক সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়ার জন্য। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা ছককে মূলত 3টা ভাগে ভাগ করতে পারবো। কয়টা ভাগে? 3টা ভাগে। মূলত যেরকম পারচেস করলে কি হয়? আমার মাল আসে, অর্থাৎ প্রাপ্তি। এবং সেল মানে কি? ইস্যু, মাল চলে যায়। অ্যান্ড লাস্ট যে প্রোডাক্ট, এখানে কি আছে? ব্যালেন্স মানে উদ্বৃত্ত। তাহলে 3টা ভাগে ভাগ করতে পারি, প্রাপ্তি, ইস্যু এবং উদ্বৃত্ত। প্রাপ্তি, ইস্যু এবং উদ্বৃত্ত। তো আমরা ছকটা দেখব। তারিখ, তারপরে টোটাল পার্টটাকে আপনি 3টা ভাগে ভাগ করে ফেলবেন। কয়টা ভাগে ভাগ করে ফেলবেন? 3টা ভাগে ভাগ করবেন। এবং প্রত্যেকটা সাব কলামকে আবার 3টা কলামে উপস্থাপন করতে হবে। প্রাপ্তি, ইস্যু। প্রাপ্তি বলতে কি বোঝায়? গুদামে মাল আসাটাকে বোঝায়। অর্থাৎ গুদাম বা স্টকে যদি মাল আসে তাহলে সেটা প্রাপ্তির ঘরে লিখতে হয়। তো কখন গুদামে বা স্টকে মাল আসে? যখন প্রোডাক্ট ক্রয় করা হয়। আচ্ছা, তাহলে ক্রয় করলে আমি কোন ঘরে লিখব? প্রাপ্তির ঘরে লিখব। আবারও বলতেছি, যদি কোনো প্রোডাক্ট ক্রয় করা হয় তাহলে সেটাকে আমরা কোন ঘরে লিখব? প্রাপ্তির ঘরে লিখব। ওকে। নেক্সট, ইস্যু, অর্থাৎ গুদাম থেকে মাল চলে গেলে সেটাকে ইস্যুর ঘরে লিখি। আচ্ছা, কখন গুদাম থেকে মাল চলে যায় বা স্টক খালি হয়ে যায়? যখন প্রোডাক্ট সেল করা হয়, বিক্রয় করা হয়। তো বিক্রয় করলে আমি কোন ঘরে লিখব? ইস্যুর ঘরে লিখব। আচ্ছা, আর এই 2টা ঘরের যোগ বিয়োগ করে ব্যালেন্স যে উদ্বৃত্ত থাকে সেইটা আমরা এই উদ্বৃত্তর ঘরে লিখব। অর্থাৎ লাস্ট যে
ঘরটা, সেটার নাম কি? উদ্বৃত্ত। তো এখানে লিখতে হবে একক দর মূল্য, একক দর মূল্য, একক দর মূল্য। আচ্ছা, একক বলতে কত একক পণ্য কেনা হয়েছে সেটা এখানে লিখতে হবে। আর প্রতি এককের মূল্যকে কি বলা হয়? দর বলা হয়। প্রতি এককের মূল্যকে কি বলা হয়? দর বলা হয়। তো প্রতি এককের মূল্য এখানে লিখতে হবে এবং মোট মূল্যটা এই মূল্যের ঘরে লিখতে হবে। আমি আবারও বলতেছি, একক, যত একক আপনি প্রোডাক্ট কিনবেন তত এককের অ্যামাউন্টটা এখানে লিখতে হবে এবং প্রতি এককের মূল্য কত সেইটা আমাকে দরের ঘরে লিখতে হয়। এবং মূল্য, এখানে যে মূল্য লিখেছি এটা হচ্ছে মোট মূল্য। আমি এখানে মোট মূল্য লিখতে পারতাম, তো স্পেসের স্বল্পতার কারণে আমি এখানে মূল্য কথাটা লিখেছি। তো মূল্যর ঘরে আমি কি লিখব? যে টোটাল যত একক পণ্য কিনেছি তত একক পণ্যের মোট মূল্যটা এখানে লিখব। আবার ইস্যুর ঘরেও আছে একক দর মূল্য, উদ্বৃত্তর ঘরেও আছে একক দর মূল্য। আচ্ছা, তো আমি একটা ফিফোর এক্সাম্পল দিই। ধরেন ফিফো, ফিফো মানে কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট, লাইক দ্যাট একটা এক্সাম্পল লিখি। আচ্ছা, এখানে আমি একটি এক্সাম্পল লিখেছি যে প্রারম্ভিক উদ্বৃত্ত 500 একক, প্রতি একক 6 টাকা। তো এটা আমি কিভাবে লিখব? ধরেন এটা তারিখ 1 তারিখ দেব, দিয়ে ধরে নিয়ে এটা জানুয়ারি মাস 2014 জানুয়ারি 1 ধরে নিলাম। আচ্ছা, তো এখানে আমি কি লিখেছি? প্রারম্ভিক উদ্বৃত্ত। তো এখানে লিখব প্রারম্ভিক উদ্বৃত্ত। তো উদ্বৃত্ত কোন ঘরে বসাবো? উদ্বৃত্তর ঘরে। কত একক? 500 একক। তো লিখবো 500 একক। দর কত করে? প্রতি এককের মূল্য কত? 6 টাকা। টোটাল কত? 3000 টাকা। তারপরে আমাকে এভাবে টেনে দিতে হবে। আচ্ছা, নেক্সট ধরেন 2 তারিখ, 2 তারিখে আমি লিখেছি 2 তারিখে যে ক্রয় প্রতি একক 4 টাকা হারে 600 একক। ক্রয় করলে কোন ঘরে বসে? প্রাপ্তির ঘরে বসে। তো আমি এটা লিখব ক্রয়, কত একক ক্রয় করেছি? 600 একক। এখানে লিখব 600 এককের ঘরে। প্রতি এককের দাম কত? 4 টাকা। টোটাল কত? 2400 টাকা। আচ্ছা, এইবার আমি কি করব? ব্যালেন্স করব। আমার উদ্বৃত্তর ঘরটা একটু খেয়াল রাখতে হবে। আমার আগের তারিখে কত এককের মাল ছিল? 500 একক, 6 টাকা করে 3000। তো এটা লিখলাম, ব্যালেন্স নামাইলাম। 500 6 টাকা করে 3000, এই একটা লট। নতুন করে আরেকটা লট এসেছে 600 একক, যার প্রতি এককের দাম 4 টাকা, টোটাল দাম 2400 টাকা। তো আমি এখানে লিখব 600 4 টাকা করে টোটাল 2400। তাহলে এই উদ্বৃত্তর ঘর দেখলে বোঝা যাচ্ছে এই 500 একক 6 টাকা করে 3000 যে মালটা আছে এটা হচ্ছে প্রথম তারিখের মাল, আর পরের তারিখের মাল হচ্ছে 600 একক 4 টাকা করে 2400 টাকার মাল। তাহলে আমি এখানে দুইটা লট পেয়েছি, এটা হচ্ছে প্রথম তারিখের আর এটা হচ্ছে দ্বিতীয় তারিখের। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। ওকে, এখন 3 তারিখে বলা আছে যে ইস্যু ছয়শো একক। আচ্ছা, কি বলা আছে? যে ইস্যু 600 একক, অথবা বলা যদি থাকতো বিক্রয় 600 একক। এই ইস্যু 600 একক এটা কার ঘরে লিখতে হবে? ইস্যুর ঘরে। তো আমি এখানে 3 তারিখ দেব, দিয়ে লিখবো ইস্যু। তো এইবার লেখার আগে আমাকে একটা খেয়াল রাখতে হবে, আমি কোন পদ্ধতি করতেছি? এটা ফিফো পদ্ধতি। মানে কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ প্রথমে যেটা আসবে সেটা আমাকে আগে বিক্রি করতে হবে। তাহলে এবার আমি একটু উদ্বৃত্ত, যেহেতু 3 তারিখে ইস্যু হয়েছে, তাহলে আমি এই 2 তারিখে যে ব্যালেন্সের ঘরটা আছে সেটা আমি খেয়াল করব। এখানে কয়টা লট আছে? এই একটা লট
আর এই একটা লট। আচ্ছা, আবারও বলতেছি, করতেছি কি ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগের মাল আগে বিক্রয় করতে হবে। তো এইখানে আগে কোন লটটা আছে 500 টাকা, 500 একক 6 টাকা করে 3000 টাকা, অর্থাৎ এটা হচ্ছে প্রথম লট, মানে আগের তারিখের মাল। তাহলে এটা আগে আমাকে ইস্যু করতে হবে। তো আমাকে তো এখানে ইস্যুর কথা বলছে কত 600 একক, টোটাল কত একক ইস্যু করতে হবে 600 একক। তাহলে আমি এখানে দেখতেছি গুদামে আমার দুই ধরনের মাল আছে, একটা হচ্ছে 500 একক আর একটা হচ্ছে 600 একক। তো আগের মাল কোনটা 500 একক। তো এখান থেকে আমি সর্বোচ্চ কতগুলা ইস্যু করতে পারবো 500 একক। তো আমি এখানে লিখবো যে ইস্যু 500 একক। এই লটের দাম কত করে 6 টাকা করে, টোটাল দাম কত 3000 টাকা, মানে আমি টোটাল এই লটটা বিক্রি করে দিলাম। আচ্ছা, ইস্যু করতে বলছে কত একক 600 একক, এখনো কত একক ইস্যু করা বাকি আছে 100 একক। তাহলে এই বাকি 100 একক কোত্থেকে বিক্রি করে দেবো, এই যে দ্বিতীয় যে লটটা আছে এখান থেকে আমি বিক্রি করে দেবো। তো এখান থেকে 100 একক আমি বিক্রি করি, যে 100, এই লটটার প্রতি দরের দাম, প্রতি এককের দাম কত 4 টাকা, টোটাল কত আসে 400 টাকা। তো এবার আমি কি করব, ব্যালেন্সিং করব। যেহেতু স্টকে যে মাল ছিল সেখান থেকে আমি কিছু মাল বিক্রি করে ফেলছি, তো এখন দেখবো আমার হাতে কত আছে। এই লট টোটালি বিক্রয় করা হয়ে গেছে, এই লট আর নাই। তাহলে এই বাকি 600 থেকে 100 100 ইস্যু করা হয়েছে, তাহলে আর থাকে কত 500, কত টাকা করে 4 টাকা করে, টোটাল কত 2000 টাকা। আমি এখানে যতটুকু কাজ করেছি এই কাজটুকু ঘুরে ফিরে বারবার হয় এই মজুত পণ্যের হিসাব পদ্ধতিতে। তো এইটুক যদি আপনারা ভালো মতো বুঝতে পারেন তাহলে পরের অংশ যাই বলা থাকুক না কেন অবশ্যই পারবেন। তো বিষয়টা আবার খেয়াল করেন, এখানে বলেছি ফিফো, দ্যাটস ওয়াই যখন মাল আমি ইস্যু করলাম, ইস্যু করার সময় আমি আমার স্টক দেখতেছি যে স্টকে কি কি মাল আছে। একটা আছে 500 একক আর একটা আছে 600 একক। তো এখানে প্রথম মাল কোনটা, এই যে 500 এককের আগের তারিখের। কিভাবে বুঝলাম এটা আগে আছে, এই কারণে কিভাবে বুঝলাম এটা আগে আছে। তো আমাকে ইস্যু করতে বলছে 600 একক, তাহলে আমি এখান থেকে আগে আমাকে এখান থেকে ইস্যু করতে হবে। তো এখান থেকে আমি সর্বোচ্চ কতগুলো করতে পারবো 500, তো 500 করে দিছি। আর বাকি থাকে কত 100 একক ইস্যু করতে হবে। তাহলে বাকি 100 একক থেকে আমি দেব এই 600 একক থেকে, এই যে 100 একক দিয়ে দিলাম। আর এখানে ব্যালেন্স রয়ে গেল কত 500 একক। কিন্তু এইটা যদি বলতো লিফো পদ্ধতি, এইটা যদি বলতো লিফো পদ্ধতি, তাহলে আমি কি করতাম, এইটা যদি বলতো লিফো পদ্ধতি আমি তাহলে কি করতাম, সবকিছুই ঠিক আছে, জাস্ট আমাকে শুধু এই জায়গাটায় ইস্যুর ক্ষেত্রে বিষয়টা চেঞ্জ করতে হবে। আমি একটু খেয়াল করি। আচ্ছা, ওইটা ছিল ফিফো আর এটা লিফো। তাহলে ইস্যু করতে বলছে 600 একক, ইস্যু করতে বলছে 600 একক। তাহলে এটা কোন পদ্ধতি বলছি লিফো, মানে কি লাস্টিং ফার্স্ট আউট, যেটা শেষে আছে সেটা আগে বেচো। অর্থাৎ তাহলে আমি এবার গুদামে দেখব কোন মালটা আগে বেচো, এই লট থেকে আগে বিক্রি করতে হবে। তাহলে এই লটে কতগুলো মাল আছে 600, তো এখানে ইস্যু করতে বলছে কত 600। সাপোজ আমি এখানে 700 একক ইস্যু করতে বললাম, কত একক 700। আচ্ছা, এবার আমরা করতেছি লিফো, তাহলে শেষের মালটা আগে বেচতে হবে। কি করতে হবে, শেষের মাল এই যে 600 একক আগে বিক্রি করব, 700 ইস্যু করতে বলছে, তাহলে ইস্যু মানে বিক্রয় করা। তো এখানে 600 একক আছে আর এখানে করতে বলছে 700, তাহলে এখান থেকে আমি টোটাল কতগুলো সর্বোচ্চ বিক্রি করতে পারবো, এই 600 আমি কি করতে পারবো ইস্যু করতে পারবো। তো আমি ইস্যুর ঘরে লিখবো 600 একক, এই লটটার দাম কত প্রতি একক 4 টাকা করে, তাহলে কত হয় 2400 টাকা। আচ্ছা, তাহলে 600 আমি ইস্যু করে ফেললাম, আরো ইস্যু করা বাকি আছে কত 100। কিভাবে বুঝলাম, এখানে 600 করছি আর এখানে ইস্যু করতে বলছে 700, বাকি থাকে কত 100। তো 100 কোথেকে করে দেবো, এই যে আরেকটা যে লট আছে 500 এককের, এই 500 একক থেকে বাকি 100 আমি কি করব ইস্যু করব। কয় টাকা করে এই লটের দাম 6 টাকা করে, 600 টাকা। তো এবার আমি কি করব, উদ্বৃত্ত নামাবো। এই লট তো শেষ, টোটালি শেষ, 600 একক 4 টাকা করে 2400 টাকা পুরোটাই কি করা হয়েছে ইস্যু করা হয়েছে। আর এই 500 থেকে কতগুলো করা হয়েছে 100, তাহলে বাকি থাকে কত 400, কত টাকা করে 6 টাকা করে, তাহলে কত হয় টোটাল 4 6 2400। তো এইটা লিফো আর ফিফো পদ্ধতির পার্থক্য। অর্থাৎ যদি ফিফো বলে তাহলে আমাকে কি করতে হবে, এই উদ্বৃত্তর মধ্যে যে ব্যালেন্স আছে সেখানে আগের মালটা আগে ইস্যু করতে হবে, তারপরে ইস্যু করার পরে যদি আরো কিছু বাকি ইস্যু করা লাগে সেটা পরের লট থেকে করতে হবে। অর্থাৎ এখানে আমরা যখন লিফো করেছি
আবারও বলতেছি, যখন আমরা ফিফো করেছি তখন কি করেছি, আগেরটা আগে বিক্রি করেছি, তারপরে বাকিটা পরেরটা থেকে বিক্রি করেছি। কিন্তু যখন লিফো বললাম তখন কি করেছি, লিফো মানে কি লাস্ট ইন, এই যে লাস্টে এটা আছে, তো এটাকে সেল করেছি। এটা করার পরে বাকি যতটুকু সেল করেছি সেটা কোত্থেকে, পরেরটার থেকে, অর্থাৎ লাস্টেরটা আগে তারপরেরটা পরে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আর এবার হচ্ছে বাকি রইল বারযুক্ত গড় পদ্ধতি। তো বারযুক্ত গড় পদ্ধতি কি করে আমরা এবার একটু দেখব। জানুয়ারি 2 ক্রয় বলা আছে, জানুয়ারি 2 ক্রয় বলছে। তো ক্রয় বললে কার ঘরে লিখতে হয়, প্রাপ্তির ঘরে। ধরেন জানুয়ারি 2 তারিখে ক্রয় 400 একক, প্রতি একক 2 টাকা করে। ওকে, তো ক্রয় কত একক, 400 একক, দর কত, 2 টাকা করে, টোটাল কত, 800 টাকা। আচ্ছা, এইবার আমি কি করব, এটা কোন পদ্ধতি করতেছি আমরা, বারযুক্ত গড় পদ্ধতি। আচ্ছা, তো এটা কোন পদ্ধতি, বারযুক্ত গড় পদ্ধতি, অর্থাৎ আমাকে গড় করতে হবে। আচ্ছা দেখি, প্রারম্ভিক উদ্বৃত্ত 3000 টাকা। আচ্ছা, তো এবার আমি ক্রয় করলাম কত, 400 একক, 2 টাকা করে, টোটাল 800 টাকা। আচ্ছা, তো আমি এটা কিভাবে লিখবো দেখি, এখানে একক আছে 400, এখানে একক আছে 500, টোটাল কত একক হলো, 900 একক। আচ্ছা, এখানে আছে 800 টাকা, এখানে আছে 3000 টাকা, টোটাল কত হলো, 3800 টাকা। এবার গড় মূল্যটা, দরটা বের করব। গড়ের ব্যাপারটা কিন্তু এখানেই, খুবই কেয়ারফুলি আপনার বিষয়টি খেয়াল করেন। টোটাল দাম কত, 3800, টোটাল একক কত, 900, অর্থাৎ মোট মূল্যকে মোট একক দ্বারা ভাগ করলেই আমরা কি পাবো, গড় পাবো। তো আমরা গড়টা বের করি। তাহলে গড় মূল্য কত পাচ্ছি, 4.22। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমি আবারও বলতেছি, আমরা জানি যে কোনো বিষয়ের গড় বের করার সিস্টেমটা কি, অর্থাৎ আমি যদি বলি 5 জন ছাত্রের গড় নাম্বার কত, তাহলে আপনারা কি করবেন, 5 জন ছাত্রের মোট নম্বর বের করবেন যোগ করে, তারপরে ওই মোট নম্বরকে ছাত্র সংখ্যা দিয়ে ভাগ দিবেন। তো ব্যাপারটা ওই রকমই। তো এইখানে আমি মোট এককটা বের করেছি আর মোট মূল্যটা, এটা কিভাবে করলাম, যে আমার প্রারম্ভিক একক ছিল 500 একক, নতুন করে কিনেছি 400 একক, টোটাল কত একক হয়েছে, 900 একক। আচ্ছা, আগের 500 এককের দাম ছিল 3000 আর 400 এককের দাম হয়েছে 800 টাকা, তাহলে 3000 আর 800 কত হয়, 3800 টাকা। তারপরে এই 3800 টাকা, এই মোট মূল্যকে এই মোট একক দ্বারা ভাগ করে আমি গড় মূল্যটা বের করলাম। এবার যদি বলে যে ইস্যু, এবার যদি বলে ইস্যু 200 একক, তা আমি কি করব, তা আমি ইস্যু করবো এবার 3 তারিখ ইস্যু। তো এইখানে আর বিষয়গুলো দেখতে হবে না, এটা খুবই ইজি। ইস্যুর ঘরে সরাসরি বসাবো 200 একক, এই যে গড় মূল্য দ্বারা, গড় মূল্য কত আছে, 4.22 টাকা, টোটাল কত আসে বের করি, 200 ইন্টু ইকুয়াল কত হয়, 844 টাকা। আচ্ছা, এবার আমরা উদ্বৃত্ত বের করব। 900 একক ছিল, 200 ইস্যু করে ফেলছি, তাহলে থাকে কত, 700। প্রতি এককের গড় মূল্য কত, 4.22, কত থাকে, 2954 টাকা। তো এটা হচ্ছে বারযুক্ত গড় পদ্ধতিতে মজুত পণ্যের হিসাব পদ্ধতির সিস্টেম। তো আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমরা নেক্সট ক্লাসে ডিটেলস আলোচনা করব, এক্সাম্পল সহ কতগুলো অঙ্ক করব। তো আশা করি তখন আরো ভালো মতো আপনারা বুঝতে পারবেন। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।